16 বছর পর, একটা দুটো দিন না, পাক্কা 16 বছর পর একজনের সন্তান হয়েছে। তাহলে বুঝতে পারছ, কষ্ট করার পর আজকে এই দিনটা সে দেখতে পেয়েছে। তো এরকম একটা সাকসেসফুল স্টোরি আমি যখন ডাক্তার দেখাতে গেছিলাম তখন শুনেছিলাম যে তার 16 বছর পরে একটা সন্তান হয়েছে। সে মানুষের নানান কথা, নানান প্রশ্ন, নানান চিকিৎসা সে করেছে, কোনো চিকিৎসা যেন সে বাদ দেয়নি। এমন এমন পেনফুল চিকিৎসাও আছে যেগুলো কিন্তু খুবই কষ্টদায়ক, সেই সব রিপোর্ট করতে হয়। তো উনি বলছিল যে আমি এতটা যে জার্নি করে এসেছি, তোমাদের তো সবে কটা দিন, চিন্তা করো না, ঠিক তোমার হবে। তো সত্যি কথা বলতে এই দিদিভাইয়ের কথাটা শুনে একটু মনে হচ্ছিল যে 16টা বছর কিন্তু কম সময় না। 16 বছর, বাপরে, শুনতেই তো মানে একেবারে দুই কাল চলে যাবে, তাই না? তো যাই হোক, দিদিভাইয়ের কাছে শুনেছিলাম যে কি করেছে না করেছে। বলেছে একটা কথাই আমাদের বলতো, যখন উনি এসেছিল ডাক্তার দেখাতে, যখন আমরা গেছিলাম, উনি একটা কথাই বলেছে, টেনশন করবে না, টেনশন করলে না কোনো কিছু হয় না। আমিও কিন্তু প্রথম খুব টেনশন করতাম, মানে যে দিদিভাইটার কথা বলছি আর কি, সে খুব টেনশন করতো। বলতো কি, এই যে তোমরা যেরকম ভাবছো, আমিও এক একটা দিন এক একটা ভাবনা এইভাবেই আমার চলতো। আস্তে আস্তে দেখলাম এতে আমার শরীরের ক্ষতি, কোনো কিছুর হবে না। হাজারো ডাক্তার দেখাও, যা করো, কোনো কিছুই হবে না। শুধুমাত্র নিজেকে হ্যাপি রাখতে হবে, সুখী রাখতে হবে, তবেই তুমি সাকসেসফুল কোনো কিছুতে পাবে ডাক্তার দেখিয়ে। তো যাই হোক, দিদিভাই এটাও বলেছে, জানি এই পরিস্থিতিতে কিন্তু এরকম আসে না। সত্যি কথা বলতে দিদিভাইটা একটা কথাই বলেছে, টেনশন করবে না, দেখবে ঠিক আসবে। আমিও টেনশন করে করে আজকে আমার এতটা দিন, তোমাদের তো সবে কটা দিন। যাই হোক, টেনশন করবে না, ঠিক আসবে। তো যাই হোক, এই দিদিভাইয়ের কথা তো শুনলে প্রায় 16 বছর। তো আরেকটা দিদিভাই ছিল, সেও 14 বছর না 12 বছর হয়েছে। সেও বলছিল যে এমন কোনো পরীক্ষা নেই না, যে কোনো প্রসেস নেই যে আমি করিনি। যেমন IVF, IUI, এই সব পর্যন্ত ফেল হয়েছে, তারপরও তার কনসিভ করেছে নর্মালভাবে, একদম ন্যাচারালভাবে। কিন্তু তাদের কাছে যখন তাদের কষ্টগুলো শুনি, সত্যি খুব কান্না পায় যে তারা কত কিছু করার পর আজ একটা হাতের সন্তান তাদের কোলে আসবে। যাই হোক, সুস্থ সবলভাবে। সত্যি বলতে একটা মেয়ের যখন ছেলে মেয়ে হয় না, তার উপর যে কতটা ঝড় বৃষ্টি বয়ে যায় একমাত্র সেই জানে। এই কষ্ট বোঝার, মন বোঝা একমাত্র যাদের হয় না তারাই বুঝবে। হাজারো যারাই বলুক না কেন যে তোমার কষ্ট হচ্ছে, অনেক কিছু বলবে যে চিন্তা করো না, যতই আমাদের বলুক, কিন্তু সেই চিন্তাটা কি যায়? তো যাই হোক, তাদের কথা ভেবেই সবসময় একটা মাথায় চিন্তা রাখি যে ঠিক হবেই। ওষুধ খাচ্ছি, খেতে থাকি। আর আমার তো একটা না একটা সমস্যা হতেই থাকে, সেটা হচ্ছে এই ঠান্ডা লাগছে, এই গরম লাগছে। প্রেগনেন্সিটা আসবে কী করে বলো? একটার উপর একটা আমি হাজারো চেষ্টা করি ভালোভাবে, সেটার কপালে হয় না। আগের মাস, মানে 2 মাস 3 মাস আগের কথা বলছি, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বললো যে ঠিক আছে, তোমার সব রিপোর্ট ঠিক আছে, তোমরা ট্রাই করো, অবশ্যই হবে। সত্যি বলছি, মানে যে মাসটা আমরা একটু ভেবেছি, মানে একটা আশা রাখি, সেই মাসটা একেবারে মাসের শেষে কি বলবো, মানে এতটাই ঠান্ডা লেগেছে, আমার জ্বর এসছে, ওষুধ না খেয়ে আর পারলাম না। কথায় বলে না, যতই কপাল এমন একটা জিনিস, হাজার চেষ্টা করলেও সেটাকে মানে নিজের হিসেবে তুমি আনতে পারবে না। ভেবেছিলাম যে চলো এই মাসটা ভালো হয়েছে, ভালো দিন যাচ্ছে, ভালো হবে। তা না, আমার সেই মাসে জ্বর ঠান্ডা লেগে একাকার। এই যে ভুগছি এখনও পর্যন্ত, যেটা নিয়ে কানের সমস্যায় বাঁধিয়ে নিয়েছি, কানে ঠান্ডা লেগে অতিরিক্ত, যেটা এখন বুঝতে পারছি যে সত্যি আমার বাধা বিপত্তি দূর হতে চাচ্ছে না কোনোভাবেই। হাজারো ভাবছি যে না, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হবে। কিন্তু কী বলো তো, আর যেন ভালো লাগে না। 6টা বছর ওই একই রকম জীবন, ওই একঘেয়েমি সংসার, কাজকর্ম। একটা কী বলো তো, নিজের জীবনে যদি কোনো মানে নতুনত্ব বা ভালো কিছু পরিবর্তন না হয় না, একঘেয়েমি জিনিস কোনো কিছুই ভালো লাগে না। ওই সকালে উঠে রান্না বান্না, কাজ বাজ। একটা ছেলে মেয়ে থাকলে হয়তো তাকে নিয়ে আমার সারাটা দিন কেটে যেত, সারা দিন কীভাবে কেটে যেত আমি নিজেও টের পেতাম না। মানে
কপালটা এতটাই খারাপ, হাজার চেষ্টা করেও তাকে পাচ্ছি না। কি বলবো, সত্যি ভীষণ কষ্ট হয় যখন সত্যি কথা বলতে আশেপাশে সবার কোলে একটা বাচ্চা দেখি, নিজের বুকের ভিতরে যে এমন একটা ঝন করে ওঠে না, সেটা মানে বলে প্রকাশ করা যায় না যে আমার মতো মেয়ের কতটা কষ্ট হয়, মানে বলে বোঝানো যায় না। আর মানুষের কথার তো কি বলবো, কথা সামনে ভালো বলে, পিছনে যে কত কথা আমার নামে বলে কিছু কিছু মানুষ, সে বলে বোঝাতে পারবো না। এখন তো মানুষের খারাপটাই দেখে মানুষ, ভালো জিনিস কিছুই দেখে না, মানুষের কাজই খারাপ জিনিস দেখা। আর সত্যি কথা বলতে, ভালোভাবে যে থাকবে তুমি, তোমাকে ভালো থাকতে দেবে না। সামান্য জানো তো, গাছে যখন একটু কোনো কিছু মানে ফল, মানে আমাদের উঠোনটা অনেকটা বড়, তো কাকাদের জায়গাটা বেশি, এবার বেশি হলে কি হয়, অত বড় উঠোন ঝাড় দিতে গেলে খুব কষ্ট হয়, তো ভাবি গাছ টাছ লাগিয়ে দিই। তো এবার স্বাভাবিক যেসব সবজিরই গাছ লাগিয়েছিলাম আর কিছু ফুল গাছ, তো সবজি গাছে যখন সবজি ধরে না, মানুষেরও কত কথা উত্তর দিতে হয় জানো। এমনটাও বলে যে গাছে ফলন হচ্ছে না, বেশি যত্ন করা ভালো না। অ্যাকচুয়ালি কি এসব কথা, মানে সে টেক্কা মেরে আমাকেই বলছে যে গাছের ফল নেই, যেমনটা আমার এখনও ফল নেই। এমন এমন কিছু কিছু কথা যখন শুনি না, তখন না নিজেকে না এতটা খারাপ আর এতটা অসহায় মনে হয়, মনে হয় কি সেই সময় নিজে সুসাইড করে মরে যায়, এমনটাই আমার মনে হয়। কিন্তু ওই যে পরক্ষণে আবার ভাবি, এই যে আমি একটা মা হওয়ার জন্য কত চেষ্টা করছি, আর আমি যদি কিছু করে বসি তাহলে আমার মার কতটা কষ্ট হবে, সে তো আমায় জন্ম দিয়েছে, তার কতটা কষ্ট হবে। তো এইসব অনেক কিছুই ভাবতে হয়, শুধু সব কিছু নিজের ভাবনাতে তো হয় না, যেটা আমরা ভাবি সেটা আমাদের সাথে হয় না, তার বিপরীতটাই হয়। তো যাই হোক, যাদের যেসব কনসেপ্টের কথা তোমাদের সঙ্গে বললাম, সব কিছুই ডাক্তার দেখাতে গেলে তার থেকে শোনা যায় যে কত মানুষ কত কষ্টে আছে। আর একটা দিদিভাইয়ের কথা বলি, সেটার এখনও কিছু হয়নি, প্রায় 12 বছর না 10 বছর হচ্ছে উনি আইভিএফ করেছে ইন্টার থেকে, সেখানেও উনি ফেল হয়েছে। সেখান থেকে এসে উনি হোমিওপ্যাথিক ও ডাক্তার দেখাচ্ছে, যে ডাক্তার আমি দেখাচ্ছি আর কি, সে বলছে যে এনার কাছে 1 মাসেই ঠিক হয়ে যাচ্ছে, সব কনসিভ করছে, তাই দেখে আমরা এসছি। তো ওই দিদিভাইটার কথা চিন্তা করো, কতটা হাসি মুখে থাকে। সত্যি হয়তো সেও আমাকে বলছে যে আমি হাসি মুখে থাকি ঠিকই, কিন্তু আমার পিছনে যে কত কষ্ট কত যন্ত্রণা আছে সেটা আর বলে বোঝাতে পারবো না। শুধু আমার একার না, এরকম হাজারো মেয়ের কিন্তু এই কষ্টটা সহ্য করতে হয়। এই যে একটা এমন একটা কষ্ট, সেটা না বলে বোঝানো যায় না। মানুষ না খাওয়ার একরকম, মানে সে খেতে পাচ্ছে না, 3 বেলা বা 2 বেলা খাচ্ছে, বা কেউ অল্পর মধ্যে দিয়ে চলছে, কেউ বা একটু সাংসারিক অনেক সমস্যা, তাও একরকম চলে। এই যে একটা সন্তান না হওয়ার যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা না সত্যি অদ্ভুত, মানে সে কষ্ট সহ্য করা যায় না। প্রতি মাসে যদি আমরা ভেবে থাকি যে এই মাসে হবে, যখন হয় না বা পিরিয়ডস হয়ে যায়, তখন যে কতটা কষ্ট লাগে সে বলে বোঝানো যায় না। আমি প্রথম প্রথম যখন আমার এই জিনিসটা হতো, আমার এতটাই কষ্ট হতো, আমার সেই দিনটা আমি কান্না করে সারাটা দিন আমি ভাসিয়ে দিতাম, এতটা কষ্ট হয়। এখন যেন সব কিছু আস্তে আস্তে সবই সয়ে গেছে, ধীরে ধীরে সব কিছু সহ্য করে নিয়েছি। হ্যাঁ, হচ্ছে না ওই একরকম ভেবে চলে যায়, কিন্তু কিছু কিছু সময় এতটাই কান্না পায়, মানে বিভোর অশ্রু, মানে ভীষণ কান্না করি, চোখ মুখ ফুলিয়ে দিই। কী করব, তারপরে আবার পরক্ষণে নিজেকে একটু সান্ত্বনা যদি সবই ঠিক হবে, এখন হয়তো আজকে আমাকে এরকম পথ দেখাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অনেক কিছু ভেবে চিন্তে আমি সংসারটা, মানে সংসারকে ভালোবেসে থাকি বলে, সংসারের কথা একটু চিন্তা করি বলে একটু ভালো থাকার চেষ্টা করি। হাজারো না, মন যতই আমি হাজার কাজ করি, আমার মনে না শুধু ওই একটা প্রশ্নই করে যে এতটাই যে পাপ করেছি যে আজকে এতটা ভোগান্তি আমার সহ্য করতে হচ্ছে। কত মানুষের কত যন্ত্রণা, কত কত খরচ হয় আমাদের মধ্যবিত্ত পরিবারে, বুঝতেই পারছো। সব কিছুই কি হয়, সম্ভব হয়? কত কম টাকা লাগে একটা ডাক্তার দেখাতে গেলে, প্রচুর টাকা, এক এক মাসে যে কত টাকা চলে যায়, টাকা যায় যাক, তাও এক এক সময় গায়ে লাগে না। যখন কিছু হয় না তখন না সত্যি টাকারই একটা মায়া চলে আসে, যে কত টাকা খরচা করলাম, কোনো ফলও হলো না। স্বাভাবিক, আমাদের মধ্যবিত্ত পরিবারের মহিলাদের এই জিনিসটাই আসে, চলে আসে। শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরও আসে একটা দিন, তো না প্রায় কারোর 6 বছর, 10 বছর, 12 বছর, আর আমার তো 6-7 বছর হচ্ছেই অলরেডি, কী আর বলবো। তো যাই হোক, সব কিছু সামঞ্জস্য রেখে, সব চিন্তা ভাবনা রেখেই কিন্তু কাজ করে থাকি, কিন্তু এক এক সময় ওই যে চলেই আসে মনে। তো যাই হোক, সবসময় ঠাকুরকে ডাকি যেন ঠাকুর আর এই দিন যেন দেখা না দেয় কোনো মেয়েকে,
এই যে কী যন্ত্রণার কষ্ট এক যার হয় না এক সেই জানে। সত্যি বলতে আমার সামনে অনেকে কিছু বলে না ঠিকই, কিন্তু পিছন ফিটে এত কথা বলে, যখন শুনতে পাই না ভীষণ কষ্ট হয় জানো তো। মানে সে বলে বোঝাতে পারবো না, ভীষণ কষ্ট হয়। এই যে কী যন্ত্রণা, কোনো কাজকর্ম করে ভালো লাগে না, শুয়ে বসে ভালো লাগে না, কোনো কিছুতেই যেন মন লাগতে চায় না। তাও এই যে এখন একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু কথা বলি, শেয়ার করি। অনেক দিদিভাই আছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যে সব ঠিক হয়ে যাবে। সত্যি আমি সেই চিন্তা করেই থাকি। আমার মতো অনেক বউরা আছে যাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তারাও ঠিক আমার মতোই ফেস করে সব কিছু। হয়তো আমার একটা দিক ভালো যে বাড়ির থেকে তেমন কিছু বলে না। বাড়িতে আজকে যদি শ্বশুর শাশুড়ি যদি কিছু বললো, তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট হয়। আমার এক ফ্রেন্ডের, সে বলছিল তার এক ফ্রেন্ড আর কি, শাশুড়ি মা ডাইরেক্ট বলবে যে বাচ্চা হয় না, হেন হয় না, এত খরচ। এই যে এইসব কথাগুলো যখন বলে তাদের কতটা কষ্ট হয় বলো তো। বুঝতে পারি যে মানুষের জীবনের সবথেকে বড় জিনিস কী জানো তো, সামনে যদি কোনো খারাপ কথা বলে সেটা সহ্য করা যায় না। আমি একটা কথা বলি, আমার এক বৌদি আছে, সে বলছিল তা তাকে তার শাশুড়ি একটুও পছন্দ করে না। কথায় কথা বলে ওর বাচ্চা হবে না, মোটা, কী করে বাচ্চা হবে। এই যে এইসব কথাবার্তাগুলো যখন আমরা শুনতে পাই, তখন কতটা কষ্ট লাগে। আমি সেটাই ভাবি যে বৌদিটার কতটা কষ্ট হয়, সে কতটা যন্ত্রণার মধ্যে আছে, যে আজ হচ্ছে না বলে সে কত কথা শুনছে। তাই আমাকে কান্না করে বলে, জানো বোন, এরকম এরকম বলে আমার শাশুড়ি আমাকে। তখন আমি একটা কথাই বলেছি, বৌদি দেখো তোমার তো সবে 2 বছর হচ্ছে, তাই তোমার এই সব। অবশ্য এটা ঠিক যে কোনো মানুষ যদি সামনের মুখে কোনো বাজে কথা বলে সেটা সহ্য করা যায় না, পিছন ফিটে বলুক সে একরকম, কিন্তু বাজে মন্তব্য না একটুও পছন্দ হয় না। মানুষের কাজই মানুষের বলা। একটা শাশুড়ি মানুষ হয়ে যদি এইসব কথা বলে একটা মেয়ে হয়ে, তার একটা মেয়ের কষ্ট কেন বোঝে না, আমি এই জিনিসটাই বুঝি না। তুমি তো একটা বউ, একটা মেয়ে, তাহলে তুমি কেন ওই বৌমাকে ওরকম কথা বলবে? সত্যি সত্যি কথা বলতে সবাই সমান হয় না, আবার কেউ যে ভালো খুব তাও আমি বলবো না। কিছু কিছু শাশুড়িরা থাকে খুবই খারাপ থাকে, মানে উল্টো পাল্টা বলে, সেটা কিন্তু বৌমারা সহ্য করতে পারে না। দিনের পর দিন ওই টর্চার সহ্য করতে করতে না, সে ভালো জিনিসটাই যেন তার পরিণত খারাপের দিকে চলে যায়, যার জন্য তার খুব সমস্যা হয়। যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কিছুই বললাম। তো দেখো, আমি আর মা এসেছিলাম হচ্ছে আম নিতে আমার একটা কাকাদের বাড়ির থেকে। সেখান থেকে কিন্তু বেছে বেছে বেশ 4-5 কিলো আম নিয়েছে। আজ কিন্তু আমাদের মা রান্না করেছিল রাইস আর মাংস, তোমরা দেখেছো ভিডিওতে। আমি আজকে আর বলিনি কীভাবে কী করেছি, আমি তো জাস্ট দেখিয়েছে, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, মানে আমার মনের কথাগুলো বলেছি। কিছু মনে করো না, আমি না আমার মনের কথাগুলো বলে না অনেকটা হালকা হয়ে, জানো তো। মানে এতটা কষ্ট বুকে চেপে রাখতে পারি না, আমি যখন একটু কাউকে বলি সেটা যেন আমার একটু ভালো লাগে, যে না আমি আজকে একটু শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা কথা। তো যাই হোক, এদিকে কিন্তু আমগুলো নিলাম মেপে, প্রায় 5-7 কিলো আম নিয়েছি। আমগুলো কিন্তু বেশ সুন্দর মিষ্টি। তারপরে মা আর আমি চলে এসে বাড়ি এসে কিন্তু মা সানসেটের নিচে রেখে দিয়েছে আমগুলো। ভীষণ গরম পড়েছে, এই গরমে কিন্তু কিছুই ভালো লাগে না খেতে। তো শেষে মা বিকালবেলা কিন্তু আম কেটেছিল, আমগুলো বেশ ভালো ছিল, একটু 2-1টা কাঁচা ছিল। যেহেতু কাঁচা থাকার কারণে একটু টক টক লাগছিল খেতে, কিন্তু মুখে বেশ স্বাদ লাগছিল। কেন বলো তো, ওই যে গরমে কিন্তু টক টকটাই বেশি ভালো লাগে খেতে। তো এই আমটা আর 2 দিন থাকলে পেকে যাবে, পরশুদিন বা কালকে খেলেই হয়তো মিষ্টি মিষ্টি লাগবে। আজকে যেহেতু একটু কাঁচা কাঁচা ছিল, তো এর জন্য একটু টক টক লাগছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছুই বললাম। তো যাই হোক, ঠাকুর ঠাকুর করে এখন আমি একটু সুস্থ হয়ে গেলে তারপরে আবার প্রেগনেন্সির জন্য ওষুধ খাবো। আমার না সত্যি আর ভালো লাগে না, মনে হয় কি কবে একটা যে বাচ্চা কাচ্চা আমার হবে, তাকে নিয়ে সারাটা দিন খেলবো, সারাটা দিন চলবো, সারাটাক্ষণ আমি ওর সাথে থাকবো। আমার সত্যি আর ভালো লাগে না গো, এই দিনটা যে কবে আসবে। তোমরা আশীর্বাদ করো যেন আমি তাড়াতাড়ি মা হতে পারি। আমি সব সময় ঠাকুরকে ডাকতেই থাকি, জানো তো, সব সময়ের জন্য উঠতে বসতে। আর ভালো লাগে না এই একঘেয়েমি জীবন, আর একটু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে ভাই নিয়ে এসেছিলো হালখাতা, সেখান থেকে একটা ব্যাগ আর মিষ্টি দিয়েছে। সেখানে জানো তো ফুচকাও খেতে দিয়েছে। তা ভাইকে বললাম, বাহ ফুচকা খেয়ে এসছি? তো বললাম, না আমি আর ফুচকা খাইনি।
বেশ ভালো লাগে হালখাতা এসব মিষ্টি ব্যাগ দেখলে যে কী আনন্দ লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলা থাকতে কিন্তু এরকম মিষ্টি পেলে যে কী আনন্দ পেতাম। সত্যি ছোটোবেলার দিনগুলোই যেন বেশি ভালো ছিল। ভালো ছিল না ছিল টেনশন, একদম নিজের মতো থাকতাম, নিজের মতো চলতাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।